নমস্কার, ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের মুখোমুখি পুরপ্রার্থী অনুষ্ঠানে সকল দর্শকদের স্বাগত। আজ আমাদের লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সিপিআইএম প্রার্থী পার্থ ভট্টাচার্য 2 নম্বর ওয়ার্ড থেকে। সকলের কাছে যিনি টোটাদা নামে পরিচিত। এবারে পুনর্নির্বাচনে তিনি 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী। প্রথমেই পরিচয় করে দিই সমস্ত দর্শক মণ্ডলীর কাছে। এবার আমরা সরাসরি অর্থাৎ প্রার্থী পার্থ ভট্টাচার্যের কাছে সরাসরি চলে যাব। দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে আপনি যুক্ত, এবার ভোটের লড়াই, এই অনুভূতিটা কেমন? অনুভূতিটা বলতে আমাদের বংশ পরম্পরায় বামপন্থী এবং বামপন্থী নীতি আদর্শের প্রতি আমার একটা আলাদা বিশ্বাস ধারণা। একটা সময় এমন হয়েছে যেমন বামপন্থী নীতি আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডের সমস্ত লোকই বিজেপি থেকে জয়েন করেছেন, রামভক্ত হয়ে গেছে। কিন্তু আমাকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি বলেছি না, আমি নীতিগত দিক থেকে আমি লাল ঝান্ডা ছেড়ে অন্য কোনো দলে যেতে পারবো। কারণ আমার কিছু পাওয়ার নেই, কিছু চাওয়ার নেই। আমি টোটো চালাই, টোটো চালিয়ে আমি আমার সংসার চালাই, আমার অত পেটের চিন্তা আমি করি না। এবং আমি ঝাড়গ্রাম মার্কেটে এরকম কোনো লোক নেই যে কারোর সাথে আমার শত্রুতা দিয়ে কেউ আমাকে মারে, আমার পিছনে চিন্তা নেই। অতএব আমি লাল ঝান্ডাতেই রয়েছি। আর ভোটের লড়াই তো আছেই। আমি 2013-তেও ওই 2 নম্বর ওয়ার্ডে কন্টেস্ট করেছিলাম, তখন আমি 32টা ভোট হেরেছিলাম। কিছু লোক, আমার এলাকার কিছু লোক তখন বিয়ে করেছিল, আমাকে ফলস দিয়ে পরে তৃণমূলকে জয়েন করে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল, যেটা আমি 32টা ভোটে হেরেছিলাম। আর ওই লড়াইটা তো সবসময় লড়াইয়ের জায়গায় রাখতে হবে, কারণ রাজনীতিতে একটা জায়গায়, ভোটের লড়াইটা একটা আলাদা জায়গা। এটা একটা রাজনীতির অঙ্গ, ভোটের লড়াইটা একদম। সেই জায়গাতে আমরা এখনো পর্যন্ত মানুষের পাশে আছি, মানুষের কাজ করি। তাই অর্থাৎ ভোটের রাজনীতিতে মনে হয় যে আমাদেরকে মানুষ যদি ভোট দেয়, আগামী দিনে আমরা হয়তো তাদের উপকার করতে পারবো আরও বেশি করে। ক্ষমতা না থেকে যেহেতু উপকার করি, ক্ষমতা থাকলে হয়তো বেশি উপকার করতে পারবো। কারণ অর্থ দিয়ে পারবো না, কারণ অর্থ বলে আমার নেই। আমার শারীরিক যে শ্রম আছে, সেই শ্রম দিয়ে আমি মানুষের জন্য যথেষ্ট যা পারবো, যতটা পারবো চেষ্টা করবো একটু করতে পারবো। না, সেটা করোনার সময়ে দেখা গেছে এবং বর্তমান সময়ে সেটা কিন্তু দেখা গেছে, দর্শকরাও সেটা জানেন। বিশেষ করে মিছিল করে দলীয় ব্রাহ্মণ প্রার্থীদেরকে সঙ্গে করে একসাথে নমিনেশন জমা দিয়েছেন, কেমন লাগলো? না, নমিনেশন বামপন্থী দলগুলোতে একটা আছে যে আমরা যখন যে কোনো কাজটা করি বামপন্থীগতভাবে, বামপন্থার একটা একত্রিত হয়ে কাজটা বাম ঐক্যর ব্যাপারটাই এটা হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য। তো সেই জায়গায় যে ভালো লাগাটা, অন্য জায়গায় যে ভালো লাগা আর কালকে একসাথে গিয়ে নমিনেশন জমা দেওয়া, একটা সবাই মিলে একত্রিত হয়ে সেখানে একটা আলাদা মজা আলাদা থাকে। এই মজাটার সঙ্গে ওই মজাটার তুলনা আলাদা সবসময় জন্য আলাদা হয়। যেহেতু নমিনেশনের ব্যাপার, এমনিনেশন হলো আলাদা ব্যাপার ছিল, কিন্তু একটা নমিনেশন করতে যাওয়ার আনন্দ, হারিয়ে জিনিসটা পরের কথা, কিন্তু নমিনেশন করতে যাবো যে একটা আনন্দ, সব বাম ঐক্য মিলে বামফ্রন্টের সমস্ত নেতৃবৃন্দ থাকবে, আমরা থাকবো, প্রার্থীরা থাকবে, আমাদের সমর্থকরা থাকবে, এটা একটা আলাদা আনন্দ থাকে, উজ্জীবিত। এটাই তো মানুষকে আরো উজ্জীবিত করবে, যেন বামফ্রন্টের মিছিলটা দেখে যাচ্ছে, মানুষ আর বেরিয়ে দেখছে যে বামপন্থীরা বলছে সবাই নাকি হারিয়ে গেছে, তো সেই বামপন্থীদের একটা মিছিলের লোক দেখবে, 5টা লোক দেখছে, এটাই আলাদা একটা আলাদা আনন্দ থাকে। অন্য অনুভূতি। অন্য ভোট যুদ্ধে নেমে কেমন সাড়া পাচ্ছেন ওয়ার্ডের বাসিন্দাদের? আপনি যেহেতু বলেন মাত্র 32টা ভোটে 2013 সালে হেরেছিলেন, কেমন সাড়া পাচ্ছেন এখন এই মুহূর্তে, যখন বামপন্থীদের অনেকটা পিছন দিকে সেই হিসেবে? না, সেদিকে একটা দিকে ব্যাপার হচ্ছে, যখন 2013 সালে আমি ভোটে দাঁড়িয়েছিলাম, তখন সদ্য তৃণমূল ক্ষমতা এসছে, আমাদের সরকারের মাত্র 2 বছর আমাদের সরকারের পতন হয়েছে এবং তৃণমূল ক্ষমতা এসছে। তারপরে দীর্ঘ 9 বছর পরে, এটা ভারতবর্ষের ইতিহাসে এরকম প্রথম হলো যে 9 বছর পরে পৌর ভোট হয়, এটা পশ্চিমবঙ্গেই হলো। তো সেই হিসাবে ওই 2013-তে ভোটে যে আমি 32টা ভোটে হেরেছিলাম, সেটা আলাদা কথা। সেই সময় ভরপুর তৃণমূলের সময়, একদম তখন কোন সিপিএম এর ক্যান্ডিডেট কেউ পাচ্ছিল না কাউকে, যে সিপিএম কাকে ক্যান্ডিডেট করবে। আমি কিন্তু সত্যি বলেছিলাম যে ক্যান্ডিডেট আমি হবো, কেউ যদি ক্যান্ডিডেট না থাকে আমি ক্যান্ডিডেট হবো, এবং আমি লড়াই দেবো। কন্টেস্ট করেছিলাম, 10 থেকে 32টা ভোটে আমি হেরেছি। এইবারের ভোটে
মানুষের সাড়া তো আছেই, মানুষের সাড়া যদি না থাকতো আমি নিজে দাঁড়াতে চাইনি, মানুষই কিন্তু আমাকে বলেছে তুমি ক্যান্ডিডেট হও। আমাদের ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডে যদি যোগ্য ক্যান্ডিডেট হিসাবে কাউকে আমরা বেছে নিতে চাই, সেটা হচ্ছে পার্থ ভট্টাচার্য, টোটা, অন্য কাউকে চাই না আমরা। পার্থ ভট্টাচার্য খুব কম মানুষ টোটাকেই তো ঝাড়গ্রাম চেনে, পার্থ ভট্টাচার্যকে চেনে, কিন্তু পোস্টারিং হবে বা ফ্লেক্স হবে বা দেয়াল লেখা হবে পার্থ ভট্টাচার্য। আমরাও যেরকম শুরুটাই করলাম একবারে যে টোটা দাইট, এইটা ওই জায়গাতেই মানে পার্থ ভট্টাচার্যকে চেনে না কেউ, টোটাকেই ভাবেছে। কিন্তু বর্তমান মানে এই যে মানে অতি মহামারী যে গেল, তাতে নামটা একটু পার্থ ভট্টাচার্য লোকটা নামটা সেটা হয়তো এখন মানুষ জেনেছে যে ইয়ে হচ্ছে পার্থ ভট্টাচার্য। একদম একদম একদম। আপনার দল রাজ্যে ক্ষমতায় নেই, কিন্তু অতিমারীর সময় অর্থাৎ করোনার সময় সকলে দেখেছেন জীবনযুদ্ধে বাজি রেখে রেড ভলেন্টিয়ার হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনি। সেখান থেকে এবারে ভোটে দাঁড়ানো, 2013-র আঙ্গিকটা অন্য ছিল, সবে ক্ষমতায় তৃণমূল এসছে, 2 বছর পেরিয়েছে, তারপরে 9টা বছর পেরিয়েছে। অতিমারীর সময় আপনাকে দেখেছে মানুষ, রাতে ভিতে যখনই ডেকেছে টোটাকে পেয়েছে। এতদিন মানুষের ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন, এবার আপনি কি নিজে মানুষের সাড়া পাচ্ছেন? মানে যদি বলা যায় করোনার পিরিয়ডে, মানে 2020 শুরু থেকে যখন করোনা আসলো, তখন মানুষের ডাকে আপনি গেছেন, এখন আপনি বেরিয়েছেন, মানুষ কি সেভাবে সাড়া দিচ্ছে? আমি মানুষের ডাকে সাড়া দিয়েছি, কারণটা হচ্ছে আমরা বামপন্থী যারা, বামপন্থীরা কিন্তু শ্রমিক শ্রেণীর লড়াই করে, শ্রমিক শ্রেণীরই লড়াইটা করে মূলত। তো সেই জায়গায় আমরা সবসময় চাই যাতে মানুষের উপকার হয়, সে মানুষ বিপদে পড়বে আমরা যাব না, মানে সেই ভূপেন হাজরিকার একটা গান আছে না, মানুষ মানুষের জন্য, একদমই। তো সেই গানটাকেই আমি আমার ভিতরে তখন চেয়েছিলাম যে মানুষ মানুষের জন্য যদি না করতে পারে তাহলে পরে কে মানুষের জন্য করবে? একটা কুকুর তো মানুষের জন্য করবে না। তো সেই জায়গাতে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের কথা চিন্তা করে আমি আমার জীবন বাজি, এবং আমি আমার ছোট ছেলে আমার সাথে ছিল, ক্লাস 12-এ পড়ে, কেকাই স্টুডেন্ট, ওকে নিয়ে সমস্ত ব্যাপারটাই আমি যখন গিয়ে আমাকে ডেকে যখন খুশি ডেকেছে, আমি কোনো কিছু চিন্তা করিনি। আমার ঘরে আমার ওয়াইফ ব্লাইন্ড, ফুল ব্লাইন্ড, আমি তাকে ফেলে রেখেও কিন্তু মানুষের সেবায় গেছি, যে না মানুষের হিসাবে আজকে আমার যদি এই অসুবিধা হতো আমাকেও কেউ সাহায্য করবে, তা আমি যে মানুষ হিসাবে একজন মানুষের জন্য সাহায্য করবো না, এটা হতে পারে না। সেই জায়গা থেকে মানুষের জন্য এখনো যাচ্ছি, আগেও ছিলাম, যতদিন থাকবো মানুষের জন্য, আমার যতদিন ক্ষমতা হবে ততদিন মানুষের জন্য করবো। এবার মানুষ তার বিচারটা করবে যে আগামী দিনে পৌর ভোটটা বলে কথা না, আমার যে কোনো সুবিধা হবে না, পৌর ভোটে যে আমি দাঁড়িয়েছি বলে আমি এই কাজটা করেছি বলে আমাকে ভোটটা দেবে সেটা ব্যাপারে চিন্তা করি না, আমাকে আমার এলাকার মানুষ চায় কি হিসাবে সেটা আমাকে দেখতে হবে। একদম সেই জায়গাতে এখনো বর্তমানে ইলেকশন দাঁড়িয়েছি বলে ব্যাপার না, আমি আমাকে যখনই যে কোনো মানুষ চায় যে না তুমি ভালো লোক, তুমি করছো, তুমি করো, এটাই তো মানুষের কাজ, আর কি। এবার তুমি আমাকে ভোট দিলে, তুমি ভোট না দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। একদমই। আমার রিকোয়েস্ট করা, আমি তোমাদের কাছে আশীর্বাদ চাইতে যাবো, পাড়ার লোকের কাছে, আমার এলাকার লোকের কাছে আশীর্বাদ চাইতে যাবো, তারা যদি দুহাত দিয়ে আশীর্বাদ করে তাহলে আমি বিষয়টা হচ্ছে যে মনে করুন যে ওই করোনার পিরিয়ড থেকে আপনার মানুষ ডেকেছে গেছে নিয়েছে, এটা কি একটা মানে পাল্টা একটা অ্যাডভান্টেজ হবে না ভোটের ক্ষেত্রে? আপনি কি মনে করেন যে ওই সময় মানুষ, যে সময় মানুষ করোনার ছুঁত অছুতের একটা ইয়েটা হচ্ছে, যদিও এখনো সেইভাবেই চলছে, কিন্তু সেই সময় মানুষ একদম ভরা, যখন মানে একদম সবে শ্রদ্ধে এসছে, কিন্তু কোনো মানুষকে যদি নিয়ে আসতে হয় সেক্ষেত্রেও কিন্তু মানুষের মানে পিছপা হতো, সেক্ষেত্রে দেখা গেছে। কিন্তু আপনি এগিয়ে গেছেন, টোটো নিয়ে গেছেন, সেই করোনা রোগীকে তুলেছেন, যে কোনোভাবে হোক নিয়ে এসছেন, এটা কি আলাদা একটা অ্যাডভান্টেজ দিচ্ছে না মানে আপনার ভোটের ক্ষেত্রে? কি আপনি কি মনে করছেন? মানে এটা অ্যাডভান্টেজ, একটা তো অ্যাডভান্টেজ আছে, যেহেতু মানুষ দেখেছে যে সেই সময়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি এবং মানুষ যেভাবে আমাদেরকে ডেকেছে, সে যেভাবে সেই মেডিসিনের ক্ষেত্রে হোক, খাবারের ব্যাপারে হোক, হসপিটালে পৌঁছানোর ব্যাপার হোক, ছুটি করে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপার হোক, যে কোনো ব্যাপারে মানুষ যখন আমাদেরকে ফোন করেছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে গেছি। এবং আমি পৌঁছে গেছি, এবং সেটা কথা না, আমি যে কদিন মানে করোনার পিরিয়ডটায় আমি আমার টোটোটাকে বন্ধ করেছিলাম, মানে ব্যবসাটা বন্ধ করেছিলাম, যে টোটো চালানো সেটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। আমার বড় ছেলে একটা রিসোর্টে কাজ করতো, ওই যা টাকাটা রোজগার করা হতো ওইতেই আমার চলতো। আমার ডাল ভাত খাবো, নুন ভাত খাবো, ঠিক আছে, কিন্তু মানুষকে মানুষের জায়গায় জায়গা রাখতে হবে, মানুষকে আজকে সব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবিত মানুষ একদম। তো সেই জায়গায় যদি আমার মানুষের প্রতি আমাদের সমীকরণটা ঠিক না থাকে, মনুষ্যত্বহীন যদি হয়ে যায়, তাহলে মানুষের হুঁশটার কোথায় গেল?
তাহলে সেই অমানুষ আর মানুষের মধ্যে পার্থক্যটা কি থাকবে? সেই জায়গাতে আমি গেছি এবং আগামী দিনেও আমরা করবো সেটা। এই যদি মানুষ এই অ্যাডভান্টেজটা আমি নিতে চাইছি না, কিন্তু মানুষ যদি ভাবে যে না একে দরকার আছে দিতে হবে, সেটা তো আমার হয়তো বাড়তি অ্যাডভান্টেজ হয়তো হবে। মানে হয়তো বা ভোটের মানে ভোট বাক্সে এটার প্রতিফলন হতে হতে পারে। হ্যাঁ ঠিক, অবশ্যই সেটা এখন দেখার বিষয়, সেটা 2 তারিখ বোঝা যাবে। রেড ভলেন্টিয়ারের কাজ করে শহরে মানুষের দাগ কেটেছেন আপনি, সেই দাগ কি ভোটের বাক্সে পড়বে? যেটা আমি প্রশ্নটা করলাম, আপনি মনে করছেন, আপনি যেটা মনে করছেন সেটাই আপনি মনে করছেন যে হয়তো বা পড়তে পারে এটা, বা নাও পড়তে পারে সেটা, মানে 27 তারিখে ভোট হয় বোঝা যাবে, সেটা 2 তারিখ বোঝা যাবে। আপনার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, দেখা গেছে, আমরা তুলেও ধরেছিলাম টায়ার জ্বালিয়ে দেওয়া এগুলো, সেই সুযোগ কি আপনার ঝুলিতে পড়বে? কি আপনি কি মনে করেন? ব্যাপারটা হচ্ছে যেটা আপনি একটু আগে বললেন যে 2013 সালে যে 32টি ভোটে আপনি হেরেছিলেন, সেই 32টি ভোট কোনো রকমভাবে পাল্টে গেছিল, যেটা আপনার পক্ষে আসার কথা কিন্তু পাল্টে গেছিল। আর এখন এই প্রশ্ন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, সেই সুযোগ কি আপনার কি মনে করেন? আপনার ঝুলিতে কি সেই ভোটটা কি ঢুকবে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো আজকের ব্যাপার না, ওই যখনই ভোট আসে তখনই ওদের গোষ্ঠীদ্বন্দ্বটা পায়। সেটাতে যে আমার ফায়দা হবে বা ফায়দা হবে না এটা বলাটা মানে সম্পূর্ণটা ওদের উপরে নির্ভর, ব্যাপারটা ওদের উপরে নির্ভর। কারণ ওদের দল আর আমার দল তো আলাদা একদম। আজকে বামপন্থী। আজকে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, কালকে হয়তো আবার সেই ওদের উচ্চতলার নেতৃত্বের সেই জায়গাটাতে ঘাটায় গরম দেবে। কিন্তু সেই জায়গায় যে প্রতিফলন, হ্যাঁ কিছুটা অবশ্য হতে পারে, কিছুটা জায়গা হতে পারে, আবার নাও হতে পারে। এখন ওটা ওদের বিষয়, ওরা জানবে, ওদের যে ভোট ব্যাংক সেটা ওরা জানবে, ওরা কীভাবে তাদের সঙ্গে কনভিন্স করবে, তাদেরকে বোঝাবে, এটা তাদের বিষয়। কিন্তু আমি আমার দিক থেকে এটুকুনি বলতে পারি যে তৃণমূল করুক বা বিজেপি করুক বা সিপিএম করুক, আদার্স যে কোনো পার্টি করতে পারে, মানুষের কাজ করাটা হচ্ছে মানুষের ধর্ম। সেই জায়গাতে আজকে তৃণমূলের কেউ বিপদে পড়লে আমি তাকে যাবো না, এটা ভুল, তার জন্য আমি যাবো না। যদি কেউ তৃণমূলের কেউ বন্ধু বিপদে পড়ে তার জন্য যাবো, কেউ বিজেপির করুক তার জন্য যাবো, মানুষের জন্যই যাবো। মূল কথা হচ্ছে মানুষের, মানে পার্টি নয়, মানুষটাকে আগে দেখতে হবে। আমাকে আমার এলাকায় কেউ বলবে না যে না তোমাকে থাপ্পড় মারবো, এই কথাটা কারণ বলার সাহস আমাকে নেই, কারণ আমি সেই কাজ তো করি না। ঠিক, মানুষের জন্য করছি, মানুষের জন্যই চিন্তা করি, এখনো মানুষের জন্য করি। আমার এলাকায় যে কোনো মারা যায় আমাকে আগে ডাকে যে টোটাকে আগে ডাকবো, টোটাই থাকবে, টোটা হলে সব কিছু হয়ে যাবে, ওখানে চিন্তা করতে হবে, কোনোটাই চিন্তা করতে হবে না। ঠিক, একদম মরা শ্মশানে নিয়ে যাওয়ার থেকে পুড়িয়ে নিয়ে এসে বাড়িতে অস্থি পর্যন্ত পৌঁছে দেওয়া অব্দি জুতো সেলাই থেকে চল্লিশ সবটাই একদম। ওই জন্য মানুষের জন্যই করি। ওয়ার্ডের বাসিন্দাদের কাছে আপনার দলের কর্মীরা বা আপনি কিভাবে পৌঁছচ্ছেন? আমি মানে একাও কিছু জায়গায় যাচ্ছি, আর কিছু জায়গায় মানে আমাদের দলের সব থেকে বড় কথা এই মুহূর্তে দলের তো সেই পরিস্থিতি নেই, সেরকম লোকজন নেই। যেটুকুনি আছে মানে শুধু আমার মুখে কিছু লোক বেরোচ্ছে যে না টোটা কিছু ভালো মানুষ যারা বয়স্ক লোক এলাকার, তারা আমাকে সাপোর্ট করছে যে আমরা তো হয়ে বলতে যাবো, প্রত্যেকের দুয়ারে যাবো, হ্যাঁ, এবং তুই আমাদের সাথে থাকবি এবং আমরা তোদের হয়ে বলে মানুষকে এটুকুনি বোঝাবো যে মানুষের পৌর ভোটটা হয় অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট বেসিস। একদম। এবার পৌরসভা পঞ্চায়েত দুটো ভোটই একই ক্যান্ডিডেট বেসিসে ভোটটা হয়। সেই জায়গাতে মানুষ যদি আমাদেরকে চায় এবং মানুষ আমাদেরকে বলে যে হ্যাঁ তোমরাই আসো, তাহলে মানুষের জায়গায় মানুষের কাছে আমি তো সবসময় পৌঁছাচ্ছি, এখনও পৌঁছাচ্ছি। তো একটা দুর্নীতিমুক্ত পৌরসভা, একটা কাটমানির সরকার, সেই সরকারের অবসান দরকার আছে। কারণ আজকে আমার বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে বড় ছেলে পলিটেকনিক মেকানিক্যাল ডিপ্লোমা করেছে, সে কিন্তু একটা রিসোর্টে কাজ করে, যখন অসময় থাকে আমার টোটোটা চালায়। একটা এই মেকানিক্যাল ডিপ্লোমা ছেলে তার কি কাজ হচ্ছে টোটো চালানো বা রিসোর্টে কাজ করা? আজকে টাটার মতন ফ্যাক্টরি চলে গেল, জিন্দালের মতন ফ্যাক্টরি চলে গেল। আজকে এইগুলো যদি হতো আজকে আমাদের বেকার হয়ে চাকরি হতো, তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস বিজেপি বলে হতো, যে কোনো শিক্ষিত বেকারদের চাকরিটা পেত। সেই জায়গাতে কিন্তু আজকে আমাদের মানে বাচ্চাদের ভবিষ্যৎ শেষ। পরজন্ম যে আমার যে ছেলে তার যে ওদিকে ওকে বিয়ে দেবো, তার সন্তান হবে, তার মানে পরের প্রজন্ম, ওদের পরের প্রজন্মটাকে কোন জায়গায় যাবে এখন মানুষ কিন্তু সেটা চিন্তা করছে না। পরে কিন্তু ভাবতে হবে, আজকে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পেলাম আর আমার ছেলে বাড়ি বসে ঘাটিতে বসে মদ খাচ্ছে, আমার লাখটা গিয়ে 500 টাকার ভ্যালুটা কি থাকলো? আর 500 টাকা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কী হয়? কিছুই। তাহলে সেই জায়গাতে ওই ভিক্ষা দেওয়ার থেকে না দেওয়া ভালো, ওই দিয়ে মানুষকে বোকা বলে কদিন রাখবে।
পানীয় জল, রাস্তা, স্ট্রিট লাইট, ড্রেন পুরবাসীর কাছে পুরো ভোটের অন্যতম বিবেচ্য বিষয়। মানে একটা পুরসভা থেকে ইয়ে করতে যেটা কি হয়, যেটা পানীয় জল, রাস্তা, স্ট্রিট লাইট, ড্রেন, এক্ষেত্রে এখনো অনেক কাজ বাকি আপনার ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে। গত 8 বছর ধরে তৃণমূল শাসক রয়েছে, নাগরিক পরিষেবাগুলি কি সঠিকভাবে পেয়েছেন বাসিন্দারা? কি মনে করেন আপনি? এটা বলতে গেলে লাইট একটা ঝাঁচকচকে হয়েছে, ঝাড়গ্রাম শহরে লাইট, হ্যাঁ, যেটা আমরা লাইট একটা ঝাঁচকচকে করেছে, যে লাইট সব জায়গায় লাইট দিয়েছে যাতে মানে মানুষ 7 কোপের থেকে বেশি যেতে পারে, অন্য ব্যাপার নেই। আর কিছু যারা লাইটটা লাগিয়েছে কিছুটা ত্রিফলার জন্য, কেউ কাটমানি বা ভাইপো, যার যেখান থেকে এসছে সোর্স অফ ইনকাম, এটা চলে। কিন্তু ট্রেনের কথা বলতে গেলে সব থেকে বড় কথা এটা বলতে হয়, মানে আমরা কংসাবতীতে থাকি, কংসাবতী নদীর উপর আমরা থাকি। টোটাল ঝাড়গ্রামে যে জলটা, বর্ষাকালে যে জলটা যায়, সেটা যায় আমার ওই ওয়ার্ডের উপর দিয়ে, আমাদের 2 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে টোটাল জলটা যায়। এবং সেই সময় যে জলটা যায় তখন কংসাবতীর নদীতে অত জল হয় না, যেটা আমাদের এই চত্বরটায় হয়। এবং আমাদের তো বস্তি এলাকাগুলো ডুবে যায়। এটা নিয়ে আমরা অনেকবার বস্তিতেও অনেকবার যখন ডুবে গেছে তাদেরকে উদ্ধার করে, তাদের জিনিসপত্র উদ্ধার করে বাড়ি নিয়ে বাইরে নিয়ে আসা, তাদেরকে বাঁচানো, এগুলো করি, এখনো করি, তখনও করতাম। কিন্তু ব্যাপারটা এটা, এই নিকাশি ব্যবস্থাটাকে পৌরসভা এখনো কেন ডিপলি চিন্তা করে যে কোনো মানে কনক্রিট ডিসিশন নেওয়া, সেটা কিন্তু এখনো নিতে পারলো না। যখন না, সেটা যদি বলা যায়, আপনাদের যখন বামফ্রন্টের পুরসভা প্রথম থেকেই, যদি জন্মলগ্ন ঝাড়গ্রাম পুরসভার জন্মলগ্ন থেকেই বামফ্রন্ট ছিল, যদি বলা যায়, সেক্ষেত্রে তখনও তো এটার বিষয় নিয়ে মানে পরপর 3 বছর বর্তমান যিনি সম্পাদক হয়েছেন তিনি কিন্তু ইয়ে ছিলেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। তখনও কিন্তু এই চিন্তা, মানে আগের সরকারও করেনি, এই সরকারও কিন্তু, যদি মানে তর্কের খাতিরে যদি ধরি আপনার কথার পরিপ্রেক্ষিতে, আগেও কিন্তু এটা নিয়ে বিবেচ্য হয়নি। মানে 2 নম্বর ওয়ার্ডের মানুষজন কিন্তু সে প্রথম থেকেই একই রকম ভাবে রয়ে গেছে, যদি বলা যায়। সেটা আছে। আগে যদিও এটা 2 নম্বর ছিল না, এটা তখন 6 নম্বর ছিল। হ্যাঁ, বলুন। তুমি যে কথা বললে, কথাটা একদমই সহমত, যে আগের সরকারও করেনি, এই সরকারও করেনি। আমি ক্লাস 8 অব্দি পড়েছি, আমার ছেলেকে যে আমি মাধ্যমিক পাস করাবো না বা ইঞ্জিনিয়ারিং করাবো না, এটা হতে পারে না। মানুষ পরিবর্তন করেছে কিছু জন্য, কারোর জন্য। তা আমাদেরকে যখন পাল্টে দেওয়ার পরে আজকে 10 বছর হয়ে গেল, ঝাড়গ্রাম পৌরসভা 13 থেকে 9 বছর হয়ে গেল পৌরসভার বয়স। তা আমরা তো মনে হয় 5 বছর আপনার মানে পুরসভার যারা কাউন্সিলর ছিল তারা হলো, তারপরে পরে যে প্রশাসক 3টে পরপর প্রশাসক। এবং বর্তমান যে চেয়ারম্যান ছিল, দুর্গেশদার চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান থাকাকালীন তখনও ওই জায়গাটা ভেসেছে। এবং তখন তো ওখানকার কাউন্সিলর, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল গোবিন্দ সোমানি, কিন্তু কেউ কিছু বলেনি। কিন্তু গোবিন্দ সোমানিকে আমি ফোন করে বলেছি, গোবিন্দদা আপনি আসুন, এই অঞ্চলটা ভেসে যাচ্ছে। মানে ওনার দলের লোকও কিন্তু ওনাকে বলেনি। গোবিন্দদাকে আমিই বললাম যে গোবিন্দদা এরকম ব্যাপার, প্রচন্ড পরিমাণে। এই জন্যই কিন্তু মানুষ টোটা, মানে পার্থ ভট্টাচার্য থেকে বেরিয়ে টোটা খেয়েছেন, এই জিনিসটার জন্য যদি বলি। সেটা তো ঠিক। হ্যাঁ, আমাকে তখন গোবিন্দদাকে ফোন করলাম, ফোন করার পরে গোবিন্দদা আসলো, এসে আমাকে বলে, দেখ আমাকে তো কেউ জানায়নি। কেউ জানেন, আমি তো জানিয়েছি, আমি তো একজন নাগরিক, খবর নাগরিক, এটা আমার কর্তব্য। আপনি যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলর, আপনাকে খবর দেওয়া আমার কর্তব্য, কারণ আপনার বেশিরভাগটা আপনার ওয়ার্ডটা ভেসে যাচ্ছে। তখন গোবিন্দদা এসে দেখে টেকে তারপরে ওদের যা জায়গায় পৌঁছানো, স্কুল ধর্মশালায় রেখে তাদেরকে খাওয়া দাওয়া, সেটা তারা করেছে, সেটা কথা। কিন্তু তাহলে যে 9 বছর, ওদের 5 বছর, তারপরে আবার 4 বছর, 9 বছর, এই 9 বছরও কি এরা কমপ্লিট কোনো ডিসিশন দিতে পারলো না? আমরা না পারি না, আমরা ফেলিওর। এরা কি করতো? মানুষের জন্য ভালো করতে এসেছিল। তা আমি যদি ভালো করতে আসি, তাহলে সিপিএমের থেকে, বামফ্রন্টের থেকে ভালো হবে, সেই হিসাবে তো আমি ভোটটা দিয়েছি এদেরকে। তো সেইটাই যদি ভোট না হলো, আজকে তুমি যে কোনো, আজকে গোটা মানে ঝাড়গ্রাম জুড়ে পাইপ লাইনের কাজ হলো কিনা, ওয়াটার সাপ্লাই হবে, ওটা ঝাড়গ্রাম জুড়ে করা হবে। এতে কি রাস্তাঘাটগুলো ঠিক হলো, মেরামত হলো? সেই রাস্তাঘাটগুলো আজকে আমি আসলাম, এই রাস্তা দিয়ে, হসপিটালের রাস্তা দিয়ে, জল ট্যাঙ্কি পাশ দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে গেলে পরে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া যায়, তাহলে ওই কালভার্ট করেছি, মোটর ক্রসিং করেছি, ওইখানটা উঠে বেরোতে পারবে না, তো লোকটা হার্ট ফেল করবে। এই তো পজিশন রাস্তাঘাটে। তো সেই জায়গায় মানুষকে এখনো পরিষেবা সম্পূর্ণভাবে দিতে পারেনি ঝাড়গ্রাম পৌরসভা। আমরা চাই যে আগামী দিন যদি আমাদের উপর গঠন করে বা আমরা যদি ক্ষমতায় আসি, মানুষকে সেইভাবে পরিষেবাটা দেবো, যাতে আগামী দিনে যারাই আসুক ঝাড়গ্রামকে, মানে ঝাড়গ্রাম বলছি, অরণ্য ঝাড়গ্রামকে ঝাড়গ্রামের মতোই তৈরি করতে। একদম আমাদেরও সেই সহমত থাকবে অবশ্যই।
2 নম্বর ওয়ার্ডে ভোটের লড়াইয়ে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূলের জন্মলগ্ন থেকে যিনি আছেন গৌরাঙ্গ প্রধান, তিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী একদম ইয়াং মুকেশ সিং, কংগ্রেসের শিবু মহন্ত দাঁড়িয়েছেন। কি বলবেন ভোটের প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে? মানে একদম যদি বলা যায় জন্মলগ্ন থেকে যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি দাঁড়িয়েছেন। ইয়াং ছেলে মুকেশ সিং, তিনি দাঁড়িয়েছেন। কংগ্রেসের শিবু মহন্ত দাঁড়িয়েছেন। কি বলবেন ভোটের এই প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে? যদি কি বলবেন, মানে আপনি একজন সিপিএম প্রার্থী এবং আপনাকেও আপনার ওয়ার্ডের সবাই বেশ ভালো করে ইচ্ছেন, কি বলবেন? এখানে বলার বিষয়, আজকে পৌরসভায় যে আমরা 2 নম্বর ওয়ার্ডে যে 4টে ক্যান্ডিডেট তার মধ্যে একজন হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের শিবু মহন্ত, উনি হচ্ছে 3 নম্বর ওয়ার্ডে। আচ্ছা আর বাকি যে 3জন ক্যান্ডিডেট সেটা একই বুথের। আচ্ছা আমাদের পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের একটা বুথের 3জন ক্যান্ডিডেট, 208 নম্বর বুথের ক্যান্ডিডেট 3জনই আমরা, গোড়া প্রধান গৌরাঙ্গ, আমি এবং মুকেশ। সেই জায়গায় আমরা যেহেতু এক জায়গায় থাকি, এক জায়গায় সবদিন বড় হয়েছি, গোড়াদাকেও আমরা প্রথম থেকেই দেখেছি, আমার জন্মলগ্নেও গোড়াদাকে আমি দেখছি। গোড়াদা সেই হিসাবে আমি বলবো যে এখানে আমাদের এলাকার সমন্বয় আমরা ঠিক রাজনীতি জায়গা করতে পারি। আমাদের দাদা ভাইয়ের সম্পর্কই থাকবে সেই জায়গায়, এটুকুনি নষ্ট হবে না যে আমি সিপিএম করি বলে গোড়াদাকে মারতে যাবো বা গোড়াদার পিছনে বাজে কথা বলবো, সেসব না। নিজেরা আন্তরিকতা গোড়াদাকে আমি সবসময় ডাকি। রাজনীতির জায়গায় সম্পর্ক জায়গা, সেই জায়গাতে দাদা ভাই সম্পর্কটা কোনো সময় বিয়ে হবে না। আজকে রাজনীতি করছি, কালকে আজকে থাকবো না, কালকে গোড়াদা থাকবে না, যে সম্পর্কটা বলবে না এরা ছিল ভালো ছিল, সম্পর্কটা ভালো ছিল। আর যদি চলে যেতে বলে খারাপ সম্পর্ক থাকবে, বলে তারা দুজনেই বদমাস ছিল। এই জায়গাটা রন্তলাকার নেই তো কি আছে, এক জায়গায় থাকি, মিলেমিশে থাকবো, হাড়ি দিতে নাই কাজ একসাথে করি আর কাজ, সেই জায়গায় একদম সবশেষ একদম আমরা অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে চলে এসেছি। কেননা আর কদিন বাদই ভোট, সমস্ত প্রার্থী তারা কিন্তু ভোটের প্রচারে ময়দানে নেমেছে। যদিও আমাদের অনুষ্ঠানটা আমরা 11টা থেকে করার কথা ছিল, কিন্তু ওনার আজকে স্কুটনি ছিল, সেই জন্য উনি প্রথমেই আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন যে আমার একটু যেতে দেরি হবে। তো সেই হিসেবে আমরা সব শেষ প্রশ্ন চলে যাচ্ছে একদম। প্রার্থী হিসেবে আপনার ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রার্থী হিসাবে বাসিন্দাদের জন্য বলার একটাই কথা যে আমি যেভাবে মানুষের জন্য করছি, মানুষকে আমি বলবো না যে আমাকে দেখেছে, নিজের ওয়ার্ড, নিজের এলাকা, নিজের পরিবেশটাকে নিজেকে ঠিক রাখতে হবে। কেন আজকে আমরা যদি ঠিক না থাকি, প্রজন্ম কিন্তু নেক্সট জেনারেশন যারা আছে তারা কিন্তু ভালোটা শিখবে না, খারাপটা শিখবে। তো সেই জায়গাতে আমি আমার এলাকার প্রত্যেককে মানুষকেই বলবো, যে যাই যা করুক, নিজেরা মিলেমিশে থাকবো, একসাথে থাকবো। দুর্গা পুজো হোক, ঈদ হোক, আর কালী পুজো হোক বা সব কিছুতেই একসাথে। আমরা প্রথম হচ্ছে রক্তটাই হচ্ছে লাল, আমাদের রক্ত। আজকে যে আমার ও পজিটিভ রক্ত যদি কারোর লাগে, সে যদি মুসলমান হয় তাকে কি আমি দেবো না? তারও তো ও পজিটিভ। তো ব্লাড কালেকশনটা তো সেই এক জায়গায়। আগে তো মানুষ, তারপরে যে কথাটা বললেন মানুষ, আগে তো মানুষ, তারপরে সমস্ত কিছু। অতএব ওই জায়গাতে মানুষ কোনো সময় বিপদে পড়ুক, যে কোনো মানুষ আমার এলাকায় বিপদে পড়ুক, সেটা আমি চাইবো না। যদি কোনো মানুষ বিপদে পড়ে, তাকে এগিয়ে গিয়ে তার সাহায্য করবো, তাকে চিন্তা করবো উদ্ধার করা যায়, তাকে কীভাবে উদ্ধার করা যায়, এবং এলাকায় যেন শান্তিপূর্ণ থাকে, মানুষ যেন ঠিকভাবে বসবাস করতে পারে। এবং সবথেকে বড় কথা যে মানুষের পড়াশোনা শেষ হয়ে এসছে, তো সেই জায়গায় যে বাচ্চাগুলো ইয়ে করছে, তাদেরকে আমরা তাদের চেতনাটাকে বাড়াবো যে দেখ এই করলে সেই পড়াশোনা করলে এটা হবে, মানুষের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এইটাই যে আমরা না শেখাতে পারি, তাহলে আমাদের কাছ থেকে তাহলে কী শিখবে? যে আমি যদি একটা বদমাশি করি, প্ল্যাটফর্মগারগিরি করি, তাহলে তোমরাও সেটা শিখবে। তো সেই জায়গা থেকে মানুষকে বলবো, যাই থাকুক, হারুই জিতুক, যেই হারুই জিতুক, কোনো ব্যাপার না, রাজনীতি দল, কিন্তু মানুষকে মানুষের জায়গায় থাকতে হবে, এবং আমরা একসাথেই যে থাকতে পারি, এবং সেই জায়গাটাকে আমাদেরকে বিশেষ করে ভাবতে হবে। এটাই আমার বলার আছে। একদমই আমরা অনুষ্ঠান এই মুহূর্তে শেষ করব। একদমই সমস্ত দর্শকের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য। আবারও প্রার্থী 2 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী পার্থ ভট্টাচার্য, তিনি আমাদের উপস্থিত ছিলেন আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ তাকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আজকের এই লাইভ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি।
ঠিক সন্ধ্যে 7টায় আবার আমরা আরেক প্রার্থীকে নিয়ে বসবো এই আমাদের মুখোমুখি পুরো প্রার্থী নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।